দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে কে থাকছেন অতিথি, চলুন দেখে নেই। নির্বাচন শেষ, নতুন সরকার কাজ শুরু করেছে, কিন্তু রাজনৈতিক প্রশ্নগুলো এখনও রয়ে গেছে, বিশেষ করে যারা ভোটের মাঠে প্রত্যাশা অনুযায়ী ফল আনতে পারেনি। আজকের অতিথি এমনই একজন নেতা, ছাত্র রাজনীতি থেকে উঠে এসে জাতীয় রাজনীতিতে জায়গা করে নেয়া, দীর্ঘদিন সংগঠন ও দলীয় রাজনীতির ভেতর দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করা একজন আলোচিত মুখ। একসময় ছাত্র শিবিরের শীর্ষ নেতৃত্বে ছিলেন, পরে জামায়াতে ইসলামের রাজনীতিতে যুক্ত থেকে ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নেন। বর্তমানে একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, যারা এবারের নির্বাচনে অংশ নিয়েছে এবং জোট করেছে জামায়াত ও এনসিপির সঙ্গেই। কিন্তু সেই নির্বাচনে প্রত্যাশিত ফল আসেনি। ফলে এখন বড় প্রশ্ন, এই পরাজয়ের পর তার এবং তার দলের রাজনৈতিক পথ কি? নির্বাচনের ফল, জোট রাজনীতি এবং ভবিষ্যৎ কৌশল, এই সব প্রশ্নের মুখোমুখি করতেই আজকের দ্য হট সিটের অতিথি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। দর্শক, আমাদের আজকের অতিথি এবি পার্টির চেয়ারম্যান, তার সঙ্গেই কথা বলবো। মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে। বায়োতে যেমনটি শুনছিলাম, আপনারা একটি আলাদা ধরনের রাজনৈতিক দল করেছেন, আপনার আগের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল। শেষ পর্যন্ত এখন বাংলাদেশে সরকার গঠন হলো এবং সেই সরকারের বিরোধী দলীয় যে জোট তৈরি হলো, সে জোটের অন্যতম অংশীদার আপনারা ছিলেন। আপনি সেই পার্টির চেয়ারম্যান, নির্বাচন করেছেন ফেনী থেকে, কিন্তু শেষ পর্যন্ত আপনি জয়লাভ করতে পারেননি। আপনাদের সংসদে আপনার দল থেকে প্রতিনিধিত্ব নেই। কোন পথে এগোবে তাহলে এই দলের রাজনীতি? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক দল যখন জন্ম নেয়, এটা একটা কঠিন পথ চলা। আমাদের দেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সফল রাজনৈতিক দল বলা হয়, অর্থাৎ যারা ক্ষমতায় গিয়েছেন, এই রাজনৈতিক দলগুলো বেশিরভাগ এক ধরনের বুর্জোয়া রাজনৈতিক দল। এবং তার মধ্যে আমরা যদি দেখি বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এই তিনটা দলেরই কোনো না কোনোভাবে তারা ক্ষমতার সূত্র ধরেই রাজনীতিতে আবির্ভাব। যেমন করে বিএনপি, তো ধরেন বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি ক্ষমতায় থেকেই দল তৈরি করেছেন। হুসাইন মোহাম্মদ এরশাদ, উনিও ক্ষমতায় থেকেই দল তৈরি করেছেন। আওয়ামী লীগকে মানে আপনি একটু হয়তো পার্থক্য করতে পারবেন, কারণ তাদের শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগ করেছেন কিন্তু মুসলিম লীগ থেকে বেরিয়ে এসে, এবং উনি কিন্তু মিনিস্টার ছিলেন আগে থেকেই। সুতরাং ওইটাকেও বলা যায় এক ধরনের ক্ষমতার সূত্র ধরেই দল হিসেবে গড়ে ওঠা। আমাদের মতো একদম তৃণমূল দল করে এখন পর্যন্ত ক্ষমতায় আসার নজির কোনো দলের এখন পর্যন্ত নাই। আরেক ধারার বাংলাদেশের দল আছে, যেটাকে আমরা বুর্জোয়া না বলে যেটা আদর্শ নির্ভর দল বলতে পারি, যেমন কমিউনিস্ট পার্টি সহ বামপন্থী কিছু দল আছে। আবার ইসলামপন্থী বা ধর্মভিত্তিক কিছু দল আছে, জামাত সহ, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এই ধরনের অনেকগুলো দল আছে। এই ধরনের আদর্শ নির্ভর দলগুলোর ক্ষমতায় আসার এখন পর্যন্ত কোনো নজির তৈরি হয়নি, তবে ক্ষমতার অংশীদার হওয়ার নজির তৈরি হয়েছে। তো আমরা যখন দল তৈরি করি, আমরা একটা নতুন চিন্তা থেকে দলটা তৈরি করেছি। কারণ এত দল থাকতে আবার একটা নতুন দল আসলে মানুষ ভাববে যে এটা কেন। নতুন দল আসলেই মানুষ নানা রকম সন্দেহ সংশয় করে যে এটা কোনো ডিজিএফআই বা গভর্নমেন্টের কোনো মদত দিয়ে বা কোনো রাষ্ট্রের আশীর্বাদ নিয়ে দলটা তৈরি হচ্ছে কিনা, অথবা অনেকে মনে করে যে এটা কোনো দলের ছায়া দল হিসেবে, বি টিম হিসেবে এই দল তৈরি হচ্ছে কিনা। তা আমাদেরকেও কিন্তু আমরা যখন দল গঠনের জন্য ইচ্ছা পোষণ করি, তখন এই ধরনের অনেক ধরনের ব্লেম, সন্দেহ সংশয়ের শিকার আমাদেরকে হতে হয়েছে। আমরা বারবার বলার চেষ্টা করেছি যে না, এটা আমাদের একটা সক্রিয় স্বতন্ত্র উদ্যোগ, এবং আমরা উদ্যোগটা হঠাৎ করে নাই। আমরা কিন্তু একটা ডায়ালগ শুরু করেছিলাম আগে, যে আমরা মতাদর্শ, মতবাদ এবং ধর্মীয় যে ফ্র্যাকশন আছে, ধর্মীয় যে এই মতভিন্নতা আছে, এগুলোর বাইরে এসে শুধুমাত্র মানুষের অধিকার এবং সমস্যা সমাধানের একটা রাজনৈতিক প্রপোজিশন নিয়ে নতুন ধারার একটা রাজনৈতিক দল করার আমরা ইচ্ছা পোষণ করি। পরে অনেকে আমাদের সাথে ডায়ালগে আসেন, অনেকের সাথে আমাদের ডিবেট হয়, ডিসকাশন হয়। এই প্রসেসের মধ্যে দিয়ে 1 বছর আমরা কিন্তু এই প্রক্রিয়াটা চালার পর আমরা দলটা তৈরি করি। এবং দলটা যখন তৈরি করি, তখন ছিল আপনার ফ্যাসিবাদের যুগ, এবং আমরা কিন্তু প্রচুর পরিমাণে ট্রল, সন্দেহ সংশয়, নানা ধরনের বলা যায় যে সার্ভিলেন্সের মধ্যে থাকতে হয়েছে আমাদেরকে। একদিকে
সরকারের সার্ভিলেন্স, যেহেতু আমি একটা সময় একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম, ফলে সার্ভিলেন্সের একটা মূল ফোকাস ছিল যে আমি কোনো ওই দলের হয়ে একটা ছায়াদল তৈরি করছি কিনা। ফলে আমাদেরকে প্রচুর সার্ভিলেন্সের মধ্যে থাকতে হয়েছে, প্রচুর জিজ্ঞাসাবাদ, প্রচুর বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছে। আবার আমি যে দলটা করে, যে দলটা থেকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে বেরিয়ে এসে, একটা রিফর্ম ইস্যু ছিল, সেখানে দ্বন্দ্ব ছিল, সেখান থেকে বেরিয়ে এসেছি, ওই দলের পক্ষ থেকে বা ওই দলের অনুসারীদের পক্ষ থেকে একটা অংশের ব্লেম ছিল যে আমি সরকারের একটা ইঙ্গিতে বা কোনো এজেন্সির ইঙ্গিতে নতুন দল করছে কিনা। এই ধরনের এই ব্লেমিং সিচুয়েশনে আমাদেরকে খুব কষ্ট হয়েছে এটা প্রমাণ করতে বা এটা স্টাবলিশ করতে যে না, এটা একটা স্বয়ংক্রিয় সক্রিয় ধারার দল। এবং একটা সময় গিয়ে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, কারণ আপনি যখন সরকারের পক্ষ থেকে আমরা নিপীড়নের শিকার হয়েছি, আমাদের নিবন্ধন দেওয়া হয় নাই, আমাদেরকে বিভিন্ন জায়গায় মিটিং করতে বাধা দেওয়া হয়েছে, আমাদের লোকদেরকে গ্রেফতার করা হয়েছে, আহত করা হয়েছে। এই কারণে দেখা গেছে যারা আমাদেরকে ব্লেম করেছিল যে এটা সরকারের মদতপুষ্ট কোনো দল কিনা, তখন একটা পর্যায়ে দেখা গেছে যে তারা এটা ক্লিয়ার হয়ে গেছে যে না, এটা না। অন্যদিকে আমাদের বিরুদ্ধে যখন ওই পূর্ববর্তী যে মানে ট্রলগুলো হয়েছে, যেমন আমাদের সম্পর্কে নানা ধরনের সোশ্যাল মিডিয়াতে খুব অপমান অপদস্থমূলক কথাবার্তা, ইভেন ধর্মীয় ব্লেমও দেওয়া হয়েছে যে আমরা মুনাফিক হয়ে গেছি, আমরা ধর্মচ্যুত হয়ে গেছি, আমরা পচা ডিম, আমরা মানে ইভেন কোনো কোনো ক্ষেত্রে মুরতাদও বলা হয়েছে। তো এগুলো আমি মনে করি একটা স্বাভাবিক প্রক্রিয়া, একটা রাজনৈতিক দলকে দাঁড়াতে হলে নানা রকমের দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দিয়ে। কিন্তু আপনাদের জন্য শুরুতে একটা উভয় সংকট ছিল, একদিকে সরকারের পক্ষ থেকেও সন্দেহ ছিল, আবার আপনি যে রাজনৈতিক দল ছেড়ে এসে দল তৈরি করেছেন তাদের মধ্যেও সন্দেহ ছিল। এই সংকটটা আমরা ফেস করেছি এবং এটা আমরা ফেস করতে গিয়ে আমরা দেখেছি যে এটা একদিকে আমাদের জন্য খারাপ হয় নাই, কারণ আমাদের দলে কোনো সুবিধাভোগী লোকদের আর প্রবেশ ঘটে নাই। যারা এই দ্বন্দ্ব সংঘাতগুলো এক ধরনের অর্গানিক প্রসেসের মধ্য দিয়ে ফিল্টারিং করে করে আমাদের একটা দলটা তৈরি হয়েছে। তো একটা ছোট নতুন বিকাশমান দল হিসাবে এসে তারপরে আমরা নিবন্ধন পাই নাই, পরে আমরা আদালতে ফাইট করেছি, তারপর আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রাম করেছি, জেল জুলুমের শিকার হয়েছি, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাদের মিছিলে গুলি করা হয়েছে, নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যখন জুলাই পরবর্তী সময় একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, তখন আমাদের দলটা বিকশিত হওয়ার কিছুটা সুযোগ আমরা পেয়েছি। আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে আলোচনায় এসেছি, আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে এবং সকলেই বুঝতে পেরেছে যে না, এটা একটা স্বয়ংক্রিয় দল, এটা একটা স্বতঃস্ফূর্ত দল এবং এটা অর্গানিক প্রসেসের মধ্যে দিয়ে এগিয়ে এসেছে। তারপরে আমরা জাতীয় রাজনীতিতে কিছুটা অংশীদারিত্ব এবং আপনি যেটা বলেছেন যে আমরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছি। নির্বাচন যেহেতু গত 15-16 বছরে কোনো নির্বাচনই হয় নাই বা নির্বাচনের নামে প্রহসন হয়েছে, তো সেই জায়গা থেকে এটা আমাদের জন্য একটা প্রথম নির্বাচন। আমরা চেয়েছিলাম যে আমরা যারা নতুন দল করেছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছি, পুরানো দলগুলোর যে এই পুরানো ধাঁচের ব্লেমিং, তারপরে মানে সংঘাত, সংঘর্ষ, দুঃশাসন, অপশাসনের রাজনীতি, এটা থেকে বেরিয়ে এসে এবং মতাদর্শিক মানে দ্বন্দ্বের জায়গা থেকে বেরিয়ে এসে একটা ঐক্যবদ্ধতার এবং নাগরিকদের অধিকার এবং রাষ্ট্রের সমস্যা সমাধানের এই একটা কনসেপ্ট থেকে আমরা যে নতুন রাজনীতিটা করতে চেয়েছিলাম, নির্বাচনে এসে আমরা দেখলাম যে রাষ্ট্রটা এখনও সেটার জন্য প্রস্তুত হয় নাই। যেমন আমি আপনাকে বলি, অনেক তিক্ত অভিজ্ঞতা। আমরা একটা ছোট জোট করেছিলাম, এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে। আমরা চেয়েছিলাম যে আমরা আলাদা থাকব, বিএনপি বা জামাতের সাথে জোটে আমরা যাব না, আমরা আলাদা থেকেই নতুন ধারা রাজনীতিটা করব। এবং আমরা চেয়েছিলাম যে একটা জোট ছিল গণতন্ত্র মঞ্চ নামে, মাহমুদ রহমান মান্না ভাইরা, জুনায়েদ সাকিরা, নুরুল হক নুররা, এরা সহ আমরা একটা আলাদা স্বতন্ত্র জোট করতে চেয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম যে এই নতুন ধারার রাজনীতির কথা যারা বলছেন তাদের মধ্যে অধিকাংশের ক্ষেত্রে যে তারা দম হারিয়ে ফেলছেন যে না, আমরা এইভাবে থাকলে আলাদাভাবে বিএনপি জামাতের যে স্রোত শুরু হয়েছে, ক্ষমতার একটা দ্বিপাক্ষিক স্রোত, এই দ্বিপাক্ষিক স্রোতে আমরা মাঝখানে থাকলে আমরা সেখানে সুবিধা করতে পারবো না, আমরা ভালো করতে পারবো না। এই চিন্তা থেকে আমরা দেখলাম আস্তে আস্তে জুনায়েদ সাকিরা, নুরুল হক নুররা, তারপরে আমাদের সাইফুল হক ভাইয়েরা, তারা আস্তে আস্তে বিএনপির দিকে অ্যালাইন হয়ে গেল।
না, এটা কি বাংলাদেশের রাজনীতির যে ধারাবাহিকতা, আমরা পূর্বে যেটা দেখেছি, এই যে বামপন্থী রাজনৈতিক দল বা ছোট রাজনৈতিক দল হিসেবে আমরা যাদেরকে বলি, মূল বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত ইসলামের বাহিরে, তারা আসলে সংসদে যাওয়ার মতো, মানে বাংলাদেশের ভোটারদের এই ধরনের মন মানসিকতা তৈরি হয়নি। তো যখন দেখেছে যে ছোট দলগুলো বড় দলের সাথে মিশে গেলে তাদের মন্ত্রী হওয়ার সুযোগ থাকে, ক্ষমতার স্বাদ আস্বাদনের সুযোগ থাকে, সেই কারণে কি আপনারা যে পরিবর্তিত রাজনীতির কথা বলেছেন, যেটা বাংলাদেশপন্থী রাজনীতি বা দেশের জন্য, সেই ভাবনাগুলো বাদ দিয়ে শেষ পর্যন্ত কি আমরাও সেই ক্ষমতার লোভের রাজনীতিতেই জড়িয়ে যাচ্ছি? এখন ধরেন জোনায়েদ সাকিরা বিএনপির সাথে গিয়েছে, তারা মন্ত্রী হয়ে গেছে, ভিপি নূর মন্ত্রী হয়ে গিয়েছে, কিন্তু আপনি যে দল থেকে বেরিয়ে গিয়েছিলেন সেই দলের নেতৃত্বেই আপনারা জোট করলেন। আপনারা ধরেন বিরোধী দলেই, আপনি জয়লাভ না করলেও আপনার সেই জোটের একটা বড় অংশ এখন সংসদে, শেষ পর্যন্ত কি ক্ষমতাই মুখ্য? হ্যাঁ, এই যে একটা জটিল প্রশ্ন আপনি করলেন, আমরা কিন্তু এই দ্বন্দ্বটা ফেস করেছি একদম প্র্যাকটিক্যালি, এবং ফেস করে যে স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে থাকার যে একটা সাহস, দাঁড়িয়ে থাকার যে স্বাতন্ত্রতা, সেটা কিন্তু আমরা রাখতে পারি নাই। এবং এটা আমি মনে করি যে আমাদের রাজনৈতিক জীবনের এটা একটা, আপনি বলতে পারেন এটা ডিলেমা, একটা ব্ল্যাক চ্যাপ্টার আপনি বলতে পারেন। কারণ কি, দুটো সমস্যা আমি আপনাকে যে কথাটা বলতে চেয়েছিলাম, আমরা যখন তিনটা দল মিলে দাঁড়ালাম, আমরা কারো কাছ থেকে কোনো অ্যাপ্রিসিয়েশন পাই নাই, উৎসাহ পাই নাই। দেখা গেছে যে অনেক বড় বড় লোকেরা বলছে যে আপনারা এই সমস্ত করে পারবেন না, আপনারা কোনো একদিকে যান, হয় বিএনপির সাথে যান, নাহলে জামাতের সাথে যান। কেউ কেউ তো এমনও বলেছেন, যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, বলেছে যে 0 + 0 + 0 = বেগ 0, যে আমাদেরকে তারা বলছেন যে আপনাদের কি আছে, আচ্ছা বলেন তো, একটা নতুন দল হয়েই কি আমার অনেক কিছু থাকবে? আমি দল করার সাথে সাথে কি লাখ লাখ লোক আমার দলে আসবে না তো। এবং আশাটা তো এটা স্বাভাবিকও না, আশাটাই তো একটা, যেমন এনসিপি শুরু করেছে তাদের বিগ একটা স্ক্রিনের মধ্যে দিয়ে বা বিগ জায়ান্ট দিয়ে, কিন্তু সেটা কি, সেটা তারা একটা আন্দোলন করেছে, আন্দোলনের মধ্যে দিয়ে তারা একটা ক্ষমতায় অংশীদার হয়েছে, সেখান থেকে একটা রাজনৈতিক দলের সূচনা হয়েছে। এবং এনসিপিকে কিন্তু হিউজ ব্লেম নিতে হয়েছে যে এটা একটা কিংস পার্টি কিনা। এবং কিংস পার্টি তো অস্বীকার করার উপায় নাই, কারণ এনসিপির যারা আপনার মানে উদ্যোক্তা ছিলেন, তারা সকলে অ্যাডভাইজার ছিলেন, তারা গণ অভ্যুত্থানের সফল নায়কদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন। ফলে তাদের উদ্যোগে একটা রাজনৈতিক দল, আর আমরা যারা তেমন কোনো আলোচিত কিছু ছিলাম না, এবং একটা কনসেপচুয়াল ডিবেটের মধ্যে দিয়ে আস্তে আস্তে একটা দল তৈরি করেছি। দুটো তো এক জিনিস না। আপনি একটা ফ্লোয়ের মধ্যে দিয়ে দল তৈরি করা, আর একটা বিপরীত ফ্লোয়ের মধ্যে থেকে দল তৈরি করা। তা আমরা মনে করি যে বিপরীত ফ্লো থেকে দল তৈরি করে সাফল্য অর্জনের যে জায়গাটা, সেখানে আমরা প্রথম বাধাগ্রস্ত হয়েছি এবারে নির্বাচনে। এবং আপনি যেটা বলেছেন যে স্বতন্ত্র থাকতে না পেরে আমাদেরকেও একটা জোটে যেতে হয়েছে। এবং আমরা যখন দেখছি যে এনসিপিও শেষে আমাদেরকে এসে বলল যে না ভাই, এরকম জোটে তো আমরা থাকলে আমাদের রাজনৈতিক সক্রিয়তা, মানে একটা সক্রিয়তা থাকে সত্য, কিন্তু আমরা যদি পার্লামেন্টে অংশীদার হতে না পারি, আমরা যদি পার্লামেন্টে ভয়েস রেজ করতে না পারি, ফাইট করতে না পারি, তাহলে আমাদের রাজনীতিও দাঁড়াবে না। এই যে প্র্যাকটিক্যাল রাজনীতির বাস্তবতা, এই বাস্তবতায় আমরা দেখলাম যে এনসিপি সিরিয়াসলি ফিল করছে। এনসিপির নেতাদের মধ্যে আপনি দেখেছেন মানে ডিভিশন হয়ে গেছে, একটা অংশ কিন্তু ডিভিশন হয়ে বের হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি কী হয়েছে? আলটিমেটলি সবাই বলছে যে না, এনসিপির ডিসিশন ওয়াজ রাইট, তারা অন্তত পার্লামেন্টে আছে কথা। এবং অনেকে বলছেন যে এনসিপির আরও প্রতিনিধিত্ব দরকার ছিল। আমাদেরকে অনেকে বলে, আপনারাও যদি পার্লামেন্টে যেতেন, আপনাদের পার্টির সিনিয়র নেতা যারা আছেন, আপনারাও যদি পার্লামেন্টে জিততেন, আমার কথা বলে, ব্যারিস্টার ফুয়াদের কথা বলে, আমাদের ব্যারিস্টার জুবাইরের কথা বলে, আমাদের ডাক্তার প্রফেসর মিনারের কথা বলে, যে আপনারাও যদি পার্লামেন্টে থাকতেন, একঝাঁক একটা নতুন রাজনীতির ডিবেট আমরা পার্লামেন্টে দেখতে পারতাম। না, আমরা কীভাবে যাব? পার্লামেন্টে যেতে হলে তো আপনাকে জনসমর্থন লাগবে। আমরা তো নতুন দল। কিন্তু আপনারা কি এখানে কোনো টেকনিক্যালি ভুল করেছেন কিনা আমি এই কারণে বলছি, এনসিপি যারা এই বিপ্লবের পরের দল, আপনারা তো তার চাইতে আপনাদের দলের সময়টা বড়, বা আপনারা জনগণের সাথে মিশেছেন বেশি। সিট চুজ করার ক্ষেত্রে যে কোন আসন থেকে আপনি নির্বাচন করবেন, দেখেন এনসিপির কিন্তু বেশিরভাগ ঢাকাতে তারা তাদের মূল নেতৃত্ব নির্বাচন করেছে, এবং সিলেক্টিভ সিটগুলো, সেই জায়গায় কি আপনারা সিট চুজ করতে গিয়ে ভুল করেছেন কিনা? আপনি ব্যারিস্টার ফুয়াদ তো আপনাদের দলকে মানুষ আসলে যতটা চেনে, তার চাইতে ধরেন ব্যারিস্টার ফুয়াদ মিডিয়ার কারণে বা তার বাগ্মিতার কারণে তাকে মানুষ বেশি চেনে। সেই জায়গায় আপনার সিলেক্টিভ
সিট যদি ঠিকমতো করতে পারতেন সেই জায়গায় সংসদে যাওয়ার সম্ভাবনা ছিল? এই ধরনের একটা পর্যালোচনা অনেকে আমাদেরকে বলেছেন যে ব্যারিস্টার ফুয়াদকে যদি আপনারা ঢাকা থেকে দিতেন, বা আমাকে অনেকে বলেছে আপনিও যদি ঢাকা থেকে নির্বাচন করতেন হয়তো কম্পারেটিভলি বেটার রেজাল্ট করতে পারতেন। হ্যাঁ, এটা আমরা এখন উপলব্ধি করতে পারছি। কারণ আমাদের যেটা চিন্তা ছিল যে আমাদের স্বাভাবিক রাজনীতির যে জায়গাটা, ধরেন এবারে তো একটা রাজনীতির মধ্যে একটা জোয়ারের রাজনীতি হয়েছে এক ধরনের, বা ভোটের রাজনীতিতে একটা জোয়ার তৈরি হয়েছে। আমরা যেটা মনে করেছি, আমরা একটা নতুন দল করেছি, যেমন আমি আমার জীবনে প্রথম নির্বাচন করেছি, ফুয়াদ তার জীবনে প্রথম নির্বাচন করেছে। আমাদের দলের ম্যাক্সিমাম না, আমি মনে করি 100% প্রার্থীরাই সকলেই জীবনে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছে। তো প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিজয়ী হওয়া, এটা কিন্তু একটা জোয়ারের জায়গা। আর ধীরে 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 আপনি আপনার নির্বাচনী আসন, নির্বাচনী অবস্থান তৈরি করা, এটা হচ্ছে এক ধরনের সাস্টেইনেবল পলিটিক্সের জায়গা। তো আমরা এই জোয়ারের জায়গাটাকে গুরুত্ব না দিয়ে সাস্টেইনেবল জায়গাটাকে যাওয়ার চেষ্টা করেছি। এবং এটা সত্য যে আজকে অনেকের কাছে মনে হতে পারে যে আপনারা যারা একসাথে ছিলেন তাদের মধ্যে তো বেশিরভাগ লোকেরা এমপি হয়েছে, বেশিরভাগ লোকের মন্ত্রীও হয়েছে, তা আপনারাও তো হতে পারতেন। হ্যাঁ, এটা তো ঠিক। দেখেন, আমরা সবাই মিলে মন্ত্রী হয়ে যাব, সবাই মিলে এমপি হয়ে যাব, এটা তো আর সম্ভব না। এটাই নিয়ম যে কেউ হবে, কেউ পরে হবে, কেউ আগে হবে, এটাই তো ব্যাপার। আপনি দেখেন যে নুরুল হক নূর এর অধীনে কিন্তু এরা একসময় ছাত্র রাজনীতি করেছে। আজকে আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া, নাহিদ ইসলাম, আক্তার হোসেন, এরা কিন্তু তার ছাত্র সংগঠনের নেতা ছিলেন। কিন্তু নুরুল হক নূরের আগে কিন্তু তারা অ্যাডভাইজার হয়েছেন, ঠিক না? তো তারা যখন অ্যাডভাইজার হয়েছেন, আমি প্রায় সময় দেখতাম নুরুল হক নূর খুব আক্ষেপ করতেন তারা, যে আমাদের কর্মীরা আমাদের চেয়ে বেশি আলোচিত হয়ে গেল, বেশি ফোকাসড হয়ে গেল। তো আজকে তো নূর হয়েছে, মিনিস্টার হয়েছে, তাই না, এমপি হয়েছে। আবার হয়তো কালকে দেখা যাবে যে নূর নির্বাচনে পরাজিত হয়ে গেছে, বা নূরের ইমেজ নষ্ট হয়েছে, বা সরকারের সাথে যাওয়ার কারণে অনেক যৌক্তিক কথা সে বলতে পারছে না, ফলে তার ইমেজ আবার ডাউন হবে। এটাই তো রাজনীতির জায়গাটা। আমাদের উপলব্ধিতে যেটা, যে অ্যাজ এ নিউ পলিটিক্যাল পার্টি আর একটা গ্রোয়িং পলিটিক্যাল পার্টি হিসেবে এবি পার্টির যে চলাটা, আমরা মনে করি এই জায়গা থেকে সঠিক। আমাদেরকে নানা ধরনের পরিস্থিতি, পরিবেশ, নির্বাচনী জোট, সিঙ্গেল ইলেকশন, এই ধরনের ডিলেমা এবং ক্রাইসিসের মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সংসদে যেতে না পারলেও আপনাদের দলের রাজনীতি ঠিক পথেই আছে বলে আপনি মনে করছেন। আপনার দল নিয়ে কথা বলবো, কিন্তু ব্যক্তি মঞ্জুতে একটু ফিরতে চাই। আপনাকে নিয়ে আপনি যখন জামাত থেকে বের হয়ে এসে আপনাদের এই এবি পার্টি করলেন, তখন প্রচুর আলোচনা সমালোচনা হয়েছে। অনেক জায়গায় হয়তো বলেছেন, আবার বলবেন কি, কেন শেষ পর্যন্ত আপনি জামাত থেকে ছেড়েই আসলেন, আবার সেই জামাতের সাথেই জোট নেতৃত্বে নির্বাচন করলেন? এটা একটা ভালো প্রশ্ন, যদিও এরকম প্রশ্নের জবাব আমি অনেকবার দিয়েছি। প্রথম হচ্ছে, জামাত থেকে আমার আশাটা স্বাভাবিক ছিল না। আমি দীর্ঘ সময় এই জামাত এবং ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমি যখন জামাতের রাজনীতিতে সম্পৃক্ত, যে সময়ে আমি জামাত আমাকে বহিষ্কার করেছে বেসিক্যালি, ওই সময়টা আমি খুব উল্লেখযোগ্য কোনো নেতা ছিলাম না। কিন্তু আমার একটা, যেহেতু আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলাম, আমার একটা পরিচিতি ছিল, আমি লেখালেখি করতাম, সোশ্যাল মিডিয়াতে কথা বলতাম, এবং লেখালেখির কারণে মোটামুটি একটা আলোচনার মধ্যে ছিলাম। তো আমাদের কিছু, মানে আমি বলতে কি, যে আমরা দেখতাম যে জামাতের মধ্যে কিছু বিষয় অনেক আগ থেকে আলোচনার মধ্যে ছিল। সে একটা জিনিস ছিল যে জামাত একই সাথে একটা ইসলামিক দল, একই সাথে আবার রাজনৈতিক দল। এই ইসলামিক দল এবং রাজনৈতিক দল হওয়ার কারণে যেটা হতো, যে আমাদের দেশের রাজনৈতিক দলের ফর্মটা হচ্ছে ইনক্লুসিভ ফর্ম। আপনি যখন পলিটিক্স করবেন, তখন আপনাকে সবার সাথে মিশতে হবে, সবার কথা শুনতে হবে, সবার প্রতিনিধিত্ব করতে হবে। একটা রাজনৈতিক দল তো সবার ভোট চায়, শুধু বলে না যে আমি শুধু এই লোকদের ভোট চাই। সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিজাবি, নন হিজাবি, তারপরে ইমানদার, বেঈমানদার, মানে অল সেকশনস অফ দ্য পিপল, সবাই হচ্ছে তার ভোটার, সবার কাছে সে ভোট চায়। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টির ফর্ম, এবং সবাই তার কাছে ইজি অ্যাক্সেস থাকতে হবে, সে সবার কাছে যেতে হবে। কিন্তু একটা ইসলামিক দল যখন আমরা বলি, একটা নির্দিষ্ট ধর্মের দল, ধর্মীয় দল যখন আমরা বলি, তখন ওই ধর্মীয় দলের ফরম্যাটটা কিন্তু আলাদা হয়। যেমন আপনি দেখবেন জামাতের মধ্যে কিন্তু, জামাতের যে অর্গানোগ্রাম, সংবিধান, তার যে ট্রেনিং প্রোগ্রাম, সব কিছু কিন্তু একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করা। যে আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে কোরআন শিখতে হবে, আপনাকে উন্নত নৈতিক চরিত্র এবং ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে করতে হবে। এখন এটা খুবই ভালো কথা, এটার কোনো দোষ নাই।
কিন্তু এইটা এবং ওই যে পলিটিক্যাল পার্টি যখন ক্ল্যাশ মানে একসাথে কাজ করতে যায় তখন কিছু জিনিস ক্ল্যাশ করে। যেমন ধরেন জামাতের যে ফ্রেমওয়ার্ক, একদল লোক ধরেন গান বাজনা করে, ধরেন তারা ড্যান্সার একটা গ্রুপের সদস্য, তো সে যদি পলিটিক্যাল পার্টিতে আসতে চায় তার তো এন্ট্রেন্স থাকা উচিত, তাই না? কিন্তু জামাতের ফ্রেমওয়ার্কে দেখা যাচ্ছে এই নাচ গানকে তারা কিন্তু পজিটিভলি দেখে না। তারা মনে করে যে ইসলামী শরিয়ার ভিত্তিতে এটা কিন্তু মানে শুদ্ধ না বা এটা শুদ্ধ না। তারপরে ধরেন জামাত এক ধরনের ধর্মীয় বিধান মানার অনুপ্রেরণা দেয় তার দলের নেতাকর্মীদেরকে। এখন ধরেন একজন নারী যিনি ধর্মীয় বিধান মানেন না, হয়তো নামাজ পড়েন না বা উনি হয়তো বেপরদায় চলাফেরা করেন, আপনি দেখবেন এই নারীর বা একজন প্লেয়ার বা একজন মানে যে ছাত্র অন্য ধর্মাবলম্বী সে কিন্তু ধর্মাচারে বিশ্বাসী না। সে যখন এখানে আসবে তার যে ফ্রেমওয়ার্ক, তার যেই কর্মসূচি কর্মপদ্ধতি সেখানে দেখা যাচ্ছে পুরোটাই একটা ইসলামিক ধর্মের আলোকে পরিচালিত। ফলে এই জায়গাটা একটা ক্ল্যাশ তৈরি হয়। তো জামাত যখন নির্বাচনে যায় আপনি দেখবেন তখন কিন্তু সে পুরো ইনক্লুসিভ ফর্মে নির্বাচন করে। সে নারী পুরুষ সকলের কাছে ভোট চায়, সকলের কাছে যায়, সকলের সাথে মেশে, সকলের সহযোগিতা চায়। কিন্তু তার দলীয় ফোরামে যখন আবার থাকে এটা কিন্তু তাকে একটা মানে একটা দেয়াল তৈরি করে। যেমন জামাতের অফিসিয়ালি বলা হয় যে নারীদের সাথে পর্দা রেখে আপনাকে চলতে হবে। এবং জামাতের ইন্টারনাল প্রোগ্রামে আপনি দেখবেন যে পুরুষ আবার নারীরা কিন্তু একসাথে বসে না, একসাথে মিটিংও করে না, আলাদা করে রেখে তারা প্রোগ্রাম করে। কিন্তু সে যখন নির্বাচনী জনসভায় যায়, সে যখন মানে পলিটিক্যাল ওয়ার্কে যায়, সোশ্যাল ওয়ার্কে যায়, ধরেন সে একটা বস্তিতে কম্বল বিতরণ করতে গেল বা ত্রাণ বিতরণ করতে গেল, সেখানে তো সে আলাদা করতে পারছে না। সে একটা বাসে ট্রেনে যখন সে তার পাবলিসিটি করতে যাচ্ছে সেখানে নারী পুরুষ একসাথেই করতে হচ্ছে। সে যখন একটা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচনে যায় তখন ছেলে মেয়েদের ক্লাসে একসাথেই তাকে মুভ করতে হয়। তো তখন এই বিতর্কটা তৈরি হয় যে আমি তো বলছি এইভাবে চলাফেরাটা ইসলাম সম্মত না, কিন্তু ওখানে যাই তো আমি এটা মানছি না বা মানতে পারছি না। তো আমরা এই ক্রাইসিসগুলো ফেস করে দলের মধ্যে এই আলোচনাগুলো তুলেছি যে জামাত কি একটা পিওর পলিটিক্যাল পার্টি আকারে থাকবে না পিওর ইসলামিক দল আকারে থাকবে। যদি দুইটাকে কম্বাইন করতে হয় তাহলে এই যে বিতর্কগুলো হয় এগুলোর ব্যাপারেও একটা, যেমন ধরেন জামাতের সদস্য হওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম আছে। জামাতের সদস্য হওয়ার ব্যাপারে বলা আছে একজন ব্যক্তি যদি ফরজ ওয়াজিব শুভ মেনে চলেন এবং কবিরা গুনাহ থেকে দূরে থাকেন তিনি দলের সদস্য হতে পারবেন। কঠিন মানে ফ্রেমওয়ার্ক। এখন ধরেন যিনি এটা করেন না, যিনি ফরজ ওয়াজিব মেনে চলতো, যেমন জামাত এবারে আপনার একজন প্রার্থী দিয়েছে কৃষ্ণ নন্দী নামে একজন ভদ্রলোককে খুলনাতে প্রার্থী দিয়েছে। তাহলে জামাতের ফ্রেমওয়ার্কে উনি কিন্তু জামাতের সদস্য হওয়ার উপযুক্ত না। তাহলে উনি কি হবেন? উনি হয়তো জামাতের সাপোর্টার হবেন বা উনি সহযোগী সদস্য কিছু একটা হবেন। এই লোকটাকে প্রার্থী দিয়েছে, উনি কিন্তু পলিটিক্যাল কনসিডারেশনে খুবই যোগ্য লোক, ঠিক আছে, কিন্তু জামাতের ফ্রেমওয়ার্কে উনি কিন্তু সদস্য হওয়ারও যোগ্য না। আচ্ছা, এখন ধরেন যদি এরকম ঘটনা ঘটে, যদিও ঘটনার সম্ভাবনা কম, ধরেন জামাতের সবাই ফেল করে গেল কিন্তু ওই কৃষ্ণ নন্দী শুধু জিতলো জামাতের এমপি হিসেবে, তাহলে উনি তো পার্লামেন্টে জামাতকে প্রতিনিধিত্ব করবেন। এখন জামাতের যে নীতি, যে সে একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র চায়, সে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, সে একটা ধর্মীয় বিধানের আলোকে রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়, তাহলে একজন নন মুসলিম এই কাজের জন্য পার্লামেন্টে কিভাবে ভূমিকা রাখবে? আমি বলছি না যে এটা পারবে না, কিন্তু এটা নিয়ে প্রচুর ডিলেমা। মানে আপনার বিষয়টা পরিষ্কার যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো সবাই একটা রাষ্ট্রের অংশ, জনগণ, সেখানে কে কোন ধর্ম এই বিষয় না। আমরা জামাত যেহেতু ধর্মীয়, আমি একটু যুক্ত করে দিতে চাই, যেহেতু তারা কিন্তু এবারের যে নির্বাচন, এই নির্বাচনের সময় কি জামাত একটু সরে এসেছে তার ওই রক্ষণশীলতার জায়গা থেকে? সেই জন্যই কি আপনারা জোটে গিয়েছেন কিনা, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে জামাত যেহেতু ইসলামী রাজনীতি করে, তারপরে আবার যেহেতু এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়, এজন্যই কি জামাতকে নিয়ে আবার সমালোচনাও অনেক বেশি? না, দেখেন জামাতের ভেতর কিন্তু প্রচুর বিতর্ক আছে, এগুলো নিয়ে সমালোচনা আছে। যেমন আপনি দেখবেন জামাতের নেতৃত্ব এবারে শহীদ মিনারে ফুল দিয়েছে, তারা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়েছে এবং জামাতের আমির এটা বলেছেন যে এটা রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে আমরা করেছি। আমি জামাতের আমিরকে স্পেশালি মেসেজ জানিয়ে থ্যাঙ্কসও জানিয়েছি এই প্রোগ্রেসিভ অবস্থানটা নেওয়ার জন্য। এই জায়গাটাই আমাদের ওই যে রাজনৈতিক সংস্কারের জায়গাটা আমরা প্রশ্ন তুলেছিলাম বা আমরা কথা বলেছিলাম যে জামাত একটা রিফর্ম ইস্যুতে যাক, সে হয়
একটা রাজনৈতিক দল আকারে অ্যাক্ট করা শুরু করুক, তার কিছু কিছু বিধানে সংশোধনী আনুক। যেমন ধরেন তার ওই যে সদস্য হওয়ার শর্ত যদি সে শিথিল করে, যে বাংলাদেশের যে কোনো নাগরিক জামাত ইসলামের সদস্য হতে পারবেন, তাইলে কৃষ্ণনন্দীকে প্রার্থী দেওয়া কিন্তু তার কনস্টিটিউশনের সাথে কোনো ক্ল্যাশ করছে না। না, কিন্তু গণতান্ত্রিক দল হলে তো এটা প্রতিটি নাগরিকেরই অধিকার যে আমি যেই এরই হই, কিন্তু আমি একটা পার্টি করতে পারি। যে প্রশ্নটা করেছিলেন যে জামাতের সাথে ওই ধরনের একটা সংস্কার ইস্যু আমাদের ছিল, আর একটা ছিল 71 সালের মুক্তিযুদ্ধের ভূমিকাটার বিষয়ে জামাত যাতে তার একটা স্পষ্ট অবস্থান পরিষ্কার করে। জামাত এই ইস্যুটা নিয়ে আমাদেরকে মনে করেছে যে আমরা দলের মধ্যে ভাঙন সৃষ্টি করার চেষ্টা করছি, দলের মধ্যে শৃঙ্খলা নষ্ট করছি, সেই জন্য আমাদেরকে বহিষ্কার করে দিয়েছে। আমাদেরকে বলতে আমাকে করেছে, আরও হয়তো দু একজনকে করেছে। এটা নিয়ে আমাদের কোনো বিতর্ক নাই, ঠিক আছে, জামাত করেছে, আমরা কিন্তু বেরিয়ে এসেছি। জামাতের কাউকে বহিষ্কার করলে সে কিন্তু রিভিউ আবেদন করতে পারে, আমরা কিন্তু কোনো রিভিউ আবেদন করি নাই। বেরিয়ে এসে আমরা চিন্তা করছি ঠিক আছে, জামাত যেহেতু তার এই জায়গাটায় থাকতেছে সেখানে থাকুক। আমরা নতুন চিন্তা থেকে আমরা একটা অধিকার ভিত্তিক দল করেছি, এবং আমরা ঘোষণার সময় প্রথমেই বলেছি যাতে জামাত আমাদেরকে কোনো ব্লেম দিতে না পারে যে আমাদের দল থেকে ভেঙে আপনারা লোক নিয়ে যাচ্ছেন। কারণ আমরা প্রথমেই বলেছি আমরা কোনো ধর্মভিত্তিক দল করব না। আপনি যে দোকানটা আছে এই দোকানের মাল আমি বিক্রি করব না। আমারটা হচ্ছে একটা ইনক্লুসিভ দল, আমারটা হচ্ছে একটা মানে ধর্ম মতবাদের ঊর্ধ্বে উঠে একটা ওয়েলফেয়ার রাষ্ট্রের জন্য একটা পিওর পলিটিক্যাল পার্টি আমরা করব। যাই হোক, সেটা তো বিতর্ক, আমরা আলাদা দল করব। আপনি এখন যে প্রশ্নটা করতে চাচ্ছেন যে আমরা আবার জামাতের সাথে জোটে গেলাম কেন, দেন জামাতের সাথে জোটে যাওয়ার মূল সূত্রটা তৈরি হয়েছে ঐক্যমত্য কমিশনে। ঐক্যমত্য কমিশনে যখন আমরা একসাথে বসছি, এর আগে কিন্তু আমরা বিভিন্ন অনুষ্ঠানে জামাতকে দাওয়াত দিয়েছি, জামাত আমাদের কোনো অনুষ্ঠানে আসতো না, এবং তাদের কোনো অনুষ্ঠানেও তারা আমাদেরকে আমন্ত্রণ জানাতো না। ঐক্যমত্য কমিশনে কিন্তু সব দল আমরা একসাথে বসেছি। জামাত সেখানে বলে নাই যে এবি পার্টি গেলে আমরা যাব না, বা কমিউনিস্ট পার্টি বলে নাই যে জামাত আসলে আমরা যাব না, যেগুলো আগে ছিল এই ধরনের বিষয়গুলো। যাই হোক, সেখানে দীর্ঘ আলাপ আলোচনার মধ্যে আমরা যখন দেখলাম জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে, আমরা দেখলাম যে বিএনপি কিছু কিছু বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দেওয়া শুরু করেছে, এবং জামাতকে আমরা দেখলাম যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আমাদের চিন্তা এবং নীতির সাথে এনসিপি এবি পার্টি জামাতের নীতির সাথে অনেকটা মিলে যাচ্ছে। কারণ আমরা এই জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশটাকে একটা নতুনভাবে একটা গণতান্ত্রিক ধারায় রূপান্তরের আমরা চেষ্টা করছিলাম। বিএনপির কাছে মনে হচ্ছিল তারাই তো ক্ষমতায় আসবে, তাদের কাছে একটা ধারণা, কারণ এটাই ধারণা হওয়াটা স্বাভাবিক, কারণ বিএনপি তো পপুলার দল আকারে দীর্ঘ 15 বছর ধরে তারা ছিল, নির্বাচনে তারা আগে ভালো করেছে, ক্ষমতায় ছিল। বিএনপির মনোজগতে কাজ করছিল যে যদি আমরা ক্ষমতায় আসি এই সংস্কারগুলো তো আমাদের ক্ষমতাকে কাটেল করে দেবে, আমাদের ক্ষমতার প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করবে। ফলে বিএনপি প্রত্যেকটা ক্ষেত্রেই বা গুরুত্বপূর্ণ জায়গাগুলোর ক্ষেত্রে বিএনপি নোট অফ ডিসেন্ট দিচ্ছিল। আর আমরা যেহেতু নোট অফ ডিসেন্টের বিরোধিতা করছিলাম, তখন এনসিপি এবি পার্টি জামাত খেলাফত আমাদের মধ্যে একটা মানে ঐকমত্যতার তৈরি হয়েছে। এই ঐকমত্যতার সূত্র ধরে জামাতের সাথে আমাদের নির্বাচনী যে মানে ঐক্যটা হয়েছে, এর মূল ছিল আসলে জুলাই সনদ। আমাদের কিন্তু রাজনৈতিক আদর্শিক কোনো মিল বা রাজনৈতিক আদর্শিক কোনো জোট হয় নাই, এনসিপির সাথেও হয় নাই, জামাতের সাথে হয় নাই। এবি পার্টি এনসিপির সাথে একটা রাজনৈতিক জোট হয়েছে, কিন্তু জামাতের সাথে আমাদের কোনো রাজনৈতিক জোট হয় নাই। যেটা হয়েছে এটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে, গণভোটের বাস্তবায়ন ইস্যুতে একটা নির্বাচনী ঐক্য হয়েছে। এখনও আমাদের যেই এই অ্যালায়েন্সটা ওয়ার্ক করছে, এটা বেসিক্যালি জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে। আপনি দেখবেন আমাদের যত আলোচনা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের দিকটাকে আমরা নিচ্ছি, কিন্তু জামাতের রাজনৈতিক যে ফরম্যাট, আমাদের যে রাজনৈতিক ফরম্যাট পুরোটাই আলাদা। তার মানে এটা আপনাদের আদর্শিক জোট না, এটা আপনি যেটা বললেন যেটা নির্বাচন এবং জুলাই সনদ কেন্দ্রিক। যেহেতু জুলাই সনদে আপনি বিএনপির সাথে জামাতের জোট হয়েছে না, জোট হয়েছে তো জোট হয়েছে কি, জোট হয়েছে, সরকার হয়েছে, ক্ষমতার ভাগাভাগি হয়েছে, তো তার মানে তো এক দল হয়ে যায় না, একই আদর্শের দল তো হয় নাই ওনারা। জামাতের সাথেও আমাদের এই ধরনের আদর্শিক জোট হয় নাই। অনেকে বলছেন যে আমরা জামাতের মধ্যে যেই সংস্কারগুলো চেয়েছিলাম, জামাত এবার নির্বাচনে সেরকম অনেক সংস্কারমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আমি মনে করি নির্বাচনী কৌশলগত দিক গ্রহণ করেছে, জামাত কিন্তু দলীয় সংস্কারের পথে এখনো হাঁটে নাই। যদি হাঁটে তারা, এবং আমি মনে করি যে তারা হয়তো হাঁটবে, অনেক কথা আমরা শুনতে পাচ্ছি, কারণ জামাত যে কাজটা করেছে এটা দেখেন মোর দেন সংস্কার। তারা একজন হিন্দু ধর্মাবলম্বী প্রার্থীকে তারা নমিনেশন দিয়েছে দল থেকে, উনি তাদের দলের সদস্যও না, হয়তো সহযোগী সদস্য, একটু সিম্পল মেম্বার, অ্যাসোসিয়েট মেম্বার বলেন তারা। জামাত এবার কোনো মহিলা নারী প্রার্থী দেয় নাই, কিন্তু তারা হোপফুল যে নেক্সট টাইমে তারা অনেক নারী প্রার্থীও দিবে। জামাত এবারে বিভিন্ন জায়গায় নারী এবং পুরুষ একসাথে পাবলিকলি মিটিং করেছে,
জামাতের যে আপনার নির্বাচনী ইশতেহার ঘোষণা হয়েছে সেখানে অনেক ফিমেল প্রেজেন্টারকে দেখা গেছে যারা প্রোগ্রাম কন্ডাক্ট করছে। এটা কিন্তু জামাতের হিস্ট্রিতে একটা মানে ডিফারেন্স, মানে ব্যতিক্রমী উদ্যোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে দেখা গেছে যে ছাত্র শিবির নারী প্রার্থী দিয়েছে, ছাত্রীদেরকে প্রার্থী দিয়েছে, এবং একই টেবিলে বসে তারা নির্বাচনী গণসংযোগ করেছে, নির্বাচনী প্রচারণা চালিয়েছে। এতে ইঙ্গিত দিচ্ছে যে জামাত আস্তে আস্তে একটা রাজনৈতিক দল আকারে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল বিকশিত হওয়ার জন্য তারা পথে হাঁটা শুরু করেছে। এখন পুরোপুরি হাঁটবে কিনা, দলের মধ্যে রিফর্ম ইস্যু আনবে কিনা, এটা তারা আনবে, এটা তাদের ব্যাপার। আমাদের রাজনীতিটা সম্পূর্ণ ভিন্ন। তাহলে আমি যে প্রশ্নটি করতে চেয়েছিলাম, যেহেতু জুলাই সনদের কথা বললেন এবং তার উপরে ভিত্তি করে আপনারা জোট করেছেন, সংসদ হয়ে গেছে, সংসদ অধিবেশন চলছে, ওয়াকআউটের ঘটনা ঘটেছে, গতকাল জামাতের আমিরও বলেছেন যে জুলাই সনদ যদি শেষ পর্যন্ত সংবিধান সংস্কার কমিশন তৈরি না হয় তাহলে রাজপথেই সমাধান হবে এবং দেখবেন আমরা কি করি। সেই আন্দোলনেও নিশ্চয়ই আপনারা শরিক হবেন। না, আমরা তো আমাদের আজকে কর্মসূচিও আছে, আমরা তো আন্দোলনে সক্রিয় ছিলাম। দেখেন, আন্দোলন মানে শুধু রাজপথে মিছিল করাই আন্দোলন না। আমাদের বক্তব্য, এই যে আমি আপনার এখানে বক্তব্য দিচ্ছি, আমি জুলাই সনদের পক্ষে, গণভোটের বাস্তবায়নের বিষয়ে বিএনপির সাথে আমাদের যে সমস্ত বিষয়ে রাজনৈতিক মতপার্থক্য আছে সেসব বিষয়ে যে আমি কথা বলছি, এটাও তো একটা আন্দোলনের অংশ। আমরা যে প্রতিদিন লেখালেখি করছি, বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য দিচ্ছি, এটাও আন্দোলনের অংশ। আমরা তো জনমত তৈরি করছি এবং আমরা মনে করি যে যত যুক্তিতর্ক হোক, কোনোভাবেই আমি আপনাকে একটা মজার কথা বলি। ধরেন মহান মুক্তিযুদ্ধ হয়েছে না, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন, জেনারেল শহীদ জিয়াউর রহমান উনি সামরিক নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধটা তো পাকিস্তানের ফ্রেমওয়ার্কে রাষ্ট্রদ্রোহিতার মতো। বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে যদি আপনি পাকিস্তানের সংবিধান দিয়ে দেখেন তাহলে এ তো সংবিধানের লঙ্ঘন। যদি এই মুক্তিযুদ্ধে আমরা বাঙালিরা পরাজিত হতাম তাহলে শেখ মুজিব, জিয়াউর রহমান থেকে শুরু করে সকল মুক্তিযোদ্ধাদেরকে তো লাইন ধরে ফাঁসি দেওয়া হতো না? সংবিধান লঙ্ঘনের দায়ে পাকিস্তানের রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদেরকে ফাঁসি দেওয়া হতো। আমাদের যে এবারের গণ অভ্যুত্থান, এটা আমাদের এক্সিস্টিং সংবিধানের দৃষ্টিতে আপনি যদি দেখেন এটা কিন্তু সংবিধানের লঙ্ঘন। এবং আমাদের গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, আমাদের এই গণ অভ্যুত্থানের ভিত্তিতে আমরা যে রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছি, যেটাকে আমরা বলছি জুলাই সনদ, এটা যদি আমরা বাস্তবায়ন করে গণ অভ্যুত্থানের কিছুটা হলেও সফলতায় আমরা না যেতে পারি, এবং গণ অভ্যুত্থান যদি পর্যায়ক্রমে আমাদের এই বিতর্কের কারণে ব্যর্থতায় পর্যবসিত হয় এবং কোনো না কোনো দিন যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, তাইলে একদম তারেক রহমান, শফিকুর রহমান সাহেব থেকে শুরু করে নাহিদ ইসলাম থেকে শুরু করে আমরা সকলেই কিন্তু সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে, ইভেন ডক্টর ইউনূস, আমরা সকলেই কিন্তু বিচারের সম্মুখীন হব, শাস্তির সম্মুখীন হব। এটা বোঝার জন্য কোনো আলাদা সায়েন্সের দরকার হয় না। এটা হিস্ট্রি এবং বাস্তবতা বিবেচনা করলে আপনি এটাই দেখবেন। এখন কথা হচ্ছে সাময়িক ক্ষমতার জোরে, আমি সাময়িক বলবো এই জন্য যে সব কিছুই তো সাময়িক, আমরা তো দেখতে পাচ্ছি ক্ষমতায় কেউ তো চিরস্থায়ী না। এই সাময়িক মতদ্বৈততার কারণে আমরা সবাই কিন্তু একটা ভুল পথে হাঁটছি। সেই জন্য আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা এই জুলাই সনদকে কেন্দ্র করে এই জায়গায় আমরা কিন্তু আপোষকামিতায় থাকবো না, আমরা একটা কঠিন জায়গায় থাকবো। দেখেন, আমরা কিন্তু আপনি যেটা বলেছেন যে আমরা কিন্তু বিএনপির সাথে জোটে যেতে পারতাম, শুধুমাত্র আমরা যাইনি জুলাই অভ্যুত্থানের ইস্যুটাকে সামনে রেখে, জুলাই সনদটাকে সামনে রেখে। আজকে দেখেন আমাদের বন্ধু জোনায়েদ সাকি, তিনি সরকারের অংশ হয়েছেন, নুরুল হক নূর সরকারের অংশ হয়েছেন, ববি হাজ্জাজ সরকারের অংশ হয়েছেন, কিন্তু ওনারা সকলেই জুলাই সনদের, ওনারা গণভোটের পক্ষে ছিলেন, ওনারা সকলেই আমাদের সংবিধান সংস্কার পরিষদের পক্ষে ছিলেন, কিন্তু আজকে তারা সেই কথাগুলো থেকে সরে গেছেন। তাহলে এই যে রাজনৈতিক বিপর্যয় শুধুমাত্র ক্ষমতা অংশীদার হওয়ার জন্য, এই জায়গাটায় আমরা স্বতন্ত্র থেকেছি বলেই এনসিপিও ক্ষতিগ্রস্ত হয়েছে, এবি পার্টিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্ত, কারণ এনসিপি তো মাত্র 6টা সংসদে জিতেছে, আমরা মাত্র 3টা আসনে জোটগতভাবে ইলেকশন করে আমরা জিততে পারি নাই। অ্যাপারেন্টলি সবাই বলছে যে হ্যাঁ আপনারা তো ঠকে গেলেন, আপনারা তো হেরে গেলেন, সত্য। কিন্তু আমরা মনে করছি জয়টা তো চূড়ান্তভাবে তখনই হবে যখন নীতি এবং আদর্শের প্রশ্ন থাকবে। সেই জায়গা থেকে আমরা বলি, দেখেন মৌলানা ভাসানী কিন্তু কখনো এমপি হন নাই, কখনো মন্ত্রীও হন নাই, কিন্তু ইতিহাস মৌলানা ভাসানীকে স্মরণ করে। ঠিক আছে, আমাদের আবু সাইদ কি মন্ত্রী হয়েছে না এমপি হয়েছে? কিন্তু আবু সাইদকে তো এই পৃথিবীর ইতিহাস সারা জীবন স্মরণ করবে। সুতরাং আমরা মন্ত্রী হতে পারি নাই, এমপি হতে পারি নাই, আপনি যেটা বলেছেন শহর থেকে ইলেকশন করলে হয়তো জিততাম,
এলাকা থেকে ইলেকশন করার কারণে হয়তো আমরা অনেক ভোট পেয়েও হেরেছি, 80,000-এর উপরে ভোট পেয়ে জিততে পারি নাই, হতে পারে। কিন্তু ইতিহাস এই স্বীকৃতিটা একদিন না একদিন দিবে। আমি মনে করি যে কোনোদিন যদি আমাদের ফাঁসি হয়, আমরা যদি শাস্তিরও সম্মুখীন হই সংবিধান লঙ্ঘনের দায়ে বা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে, ইতিহাস কিন্তু আমাদের নাম কখনো মুছবে না। আমরা যে একসাথে হাতকড়া পড়ে জেলখানায় গিয়েছি, আমরা যে একসাথে রিমান্ডের সম্মুখীন হয়ে একটা কঠিন জীবনযাপন করেছি, আমরা যে আপনার ওই যে আয়নাঘরের মতো জায়গায় থেকে সেখান থেকে দীর্ঘশ্বাস ফেলে ফেলে ভাবতাম যে রাষ্ট্রটা কি শেষ হয়ে যাচ্ছে, সেই স্বপ্নটা তো মুছে যাবে না। ঠিক আছে, হয়তো বিলম্বিত হবে, বিএনপির আজকের ভুল পদক্ষেপের কারণে হয়তো সেটা বিলম্বিত হবে, কিন্তু সেটা একদিন না একদিন সফল হবে, এটাই আমাদের প্রত্যাশা। সুতরাং আমাদের যে আন্দোলনের কথা আপনি বলেছেন, এটা আমরা জারি রাখবো, এটা চলমান থাকবে। আমরা আলোচনার একদমই শেষ দিকে আছি। যে বিষয়টি নিয়ে প্রশ্ন করতে চাই, আপনি জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, গুলিবিদ্ধ হয়েছেন, তার আগে কারাবরণ করেছেন, ডিজিএফআই এর কাছেও বন্দি অবস্থায় ছিলেন। সেই যে জুলাই, আবার জুলাই চলে আসছে, হয়তো আর 2 মাস পরেই জুলাই, আমরা কি জুলাই ভুলতে চলেছি কিনা? ওই যে জুলাইয়ের রাজপথ, ওই যে মানে লাল আভা, সেই আভা থেকে এখনকার যে বিএনপি যারা সরকার গঠন করেছে এবং সংসদ চালাচ্ছে, সংসদে নেতৃত্ব দিচ্ছে, ওই আন্দোলন থেকে এবং পরবর্তী এই সরকার ব্যবস্থা তুলনামূলক পার্থক্য কিভাবে করবেন, আপনাদের বাস্তবতা এবং বিএনপির বাস্তবতা? প্রথমত, জুলাই তো আস্তে আস্তে মানুষের স্মরণ থেকে চলে যাবে, এটা সত্য। কারণ বাস্তবতা মানুষকে আস্তে আস্তে স্মরণের দিকে, আবার পরিস্থিতিও মানুষকে ভুলিয়ে দেয়। যেমন ধরেন, তারেক রহমান দীর্ঘ সময় প্রবাসে কাটিয়েছেন, বিএনপির বহু নেতারা বহু সময় ধরে কষ্ট করেছেন। তারেক রহমান কিন্তু নির্যাতন, জেল ভোগ করেছেন, উনি কিন্তু পিজি হাসপাতালেও জীবন মৃত্যুর সাথে সংগ্রাম করেছেন, তাকে ঝুলিয়ে মারা হয়েছে, নানা রকমের পরিস্থিতি অনেকেই হয়েছেন। আপনি শুধু আমার কথা বলেছেন, আমার মধ্যে শত শত নেতাকর্মীরা এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন। কথা হচ্ছে, আমাদের ইতিহাসে তো একটা আইরনি আছে, সেটা বলে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, ইতিহাসকে ভুলে যায়। তো জুলাইকেও কেউ ভুলে যাবে, হ্যাঁ, কিন্তু কেউ ভুলতে পারবে না। আবু সাইদের বাবা মা কখনো জুলাই ভুলতে পারবে না, মুগ্ধর বাবা মা কখনো জুলাই ভুলতে পারবে না। যেই ছেলেটাকে ওই যে আপনার ওই এপিসি থেকে ফেলে হত্যা করা হয়েছে, তার বাবা মা কখনো ভুলতে পারবে না। তাদের কাছে জুলাই আসলেই একটা দীর্ঘশ্বাস আসবে, এবং হয়তো তারা আমাদের উপরে অভিমান করবেন যে তোমরাও তো মরতে পারতা, তোমরা তো বেঁচে গেছো, তোমরা কেন করলে না? দেখেন, আজকে যারা মুক্তিযোদ্ধা, তাদেরও তো অনেক আক্ষেপ আছে, তাই না? মুক্তিযোদ্ধারা যেরকম একটা দেশ চেয়েছিল, সে দেশটা তো তারা পায় নাই। কিন্তু তাই বলে কি মুক্তিযুদ্ধ ম্লান হয়ে যাবে? তাই বলে কি জুলাই ম্লান হয়ে যাবে? কখনো হবে না। কথা হচ্ছে, ইতিহাস এটাকে স্মরণ রাখবে। আমরা যে এবারে জুলাই লড়াই করেছি, আমাদেরকে তো অনুপ্রেরণা জুগিয়েছে মুক্তিযুদ্ধ। আমাদেরকে তো লাল সবুজের পতাকা মাথায় বেঁধেই তো আমরা গিয়েছি। লাল সবুজের পতাকাটা পেলাম কোথায়? আমরা যে সেখানে বলেছি যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। ওই লাখো শহীদ মানে কি? 71। তাহলে 71কে স্মরণ করেই তো আমরা মানে 24-এ রাস্তায় নেমেছি। তাহলে ইতিহাস যতদিন যাবে, সামনের যুগে যখন যদি কোনো গণ অভ্যুত্থান হয়, সেখানে 71 এবং 24 প্রাসঙ্গিক থাকবে। কিন্তু আগের সরকার তো বিশ্বাস করে না যে আপনারা 71-এ বিশ্বাস করেন না। এখন কথা হচ্ছে যে রাজনৈতিক বিতর্কে এক একজনকে ঘায়েল করবে, রাজনৈতিক বিতর্কে এক একজন ঘায়েল করবে, এক একভাবে ব্লেম করবে। 71কে সবাই বিশ্বাস করেন, এটাও সত্য না। যারা বিশ্বাস করে না বলে, তারাও কিন্তু এখন 71-এর নামে স্লোগান দিচ্ছে। যারা 71কে গ্রহণ করে নাই বলে ইতিহাসে লেখা ছিল, তারাও কিন্তু এখন স্মৃতিসৌধে যাচ্ছে ফুল নিয়ে। এটা তো 71-এর বিজয়, এটা তো আমাদের অর্জন। যারা মুক্তিযোদ্ধাদেরকে শত্রু মনে করেছিল, তারা যখন এখন মুক্তিযোদ্ধাদেরকে শ্রেষ্ঠ সন্তান বলে, এটা তো তাদের এক ধরনের স্বীকৃতি। আমি নেগেটিভভাবে না, সব কিছুতে পজিটিভভাবে দেখতে চাই। আওয়ামী লীগও যদি কোনোদিন এসে বলে যে সরি, আমরা 24-এ ভুল করেছি, আমরা গণহত্যা করেছি, আমরা মানুষের অধিকার নষ্ট করেছি, আমি আওয়ামী লীগকেও তার এই ক্ষমার দৃষ্টিতে, তার শাস্তির পরে তাকে মেইন স্ট্রিমে আমাদের রাষ্ট্রের ঐক্যের স্বার্থে গ্রহণ করতে প্রস্তুত আছি। আর আমি ওইটাকে পছন্দ করি না। কেউ যদি বলে যে আপনার সাথে আমার শত্রুতা হয়েছে, সারা জীবনের জন্য শত্রুতা। আপনি 71কে অস্বীকার করেছেন, তো আপনার এই দেশে মানে বসবাসেরই মানে অধিকার নাই। আপনি 24-এ গণহত্যা করেছেন বলে আপনি সারা জীবনের জন্য গণহত্যাকারী থাকবেন। তাহলে আইন বিচার কেন? মানুষ কেন এটা বিচারের প্রক্রিয়া রেখেছে? বিচারের মধ্যে দিয়ে তো সে আবার, আপনি একটা চুরি করেছেন, আপনার 6 বছর জেল হয়েছে, 6 বছর পর তো আপনি আবার
শুদ্ধ মানুষ হয়ে সমাজে বসবাস করার অধিকার পাচ্ছেন। মানুষের অধিকার তো চিরতরে কেউ খতম করতে পারে না। আমি এই দৃষ্টিকোণটা থেকে রাষ্ট্রটাকে দেখতে চাই। রাষ্ট্রের মানুষের ভুল হবে, মানুষ ত্রুটি করবে, কেউ কারো ক্ষতি করবে, কিন্তু তাকে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, তাকে একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্য দিয়ে আপনাকে স্বাভাবিক জায়গায় আনতে হবে। আমি যেটা আপনাকে বলছি, যে প্রশ্নটা আপনার ছিল যে আমরা জুলাইকে ধারণ করতে হবে ইতিহাসে, এবং কেউ কেউ যখন ভুলে যাবে তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে। তৃতীয়ত হচ্ছে, যা কেউ যদি ভুল পথে যেতে চায় তাদেরকে সঠিক পথে আনার জন্য আমাদেরকে চেষ্টা রাখতে হবে। আমি মনে করি বিএনপি এখন ক্ষমতায় এসেছে, ক্ষমতার মোহ তাদেরকে কিছুটা হলেও আড়ষ্ট করেছে, কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের এই মোহটা কেটে যাবে। কারণ রাষ্ট্র যে ভঙ্গুর অবস্থায় আওয়ামী লীগ রেখে গেছে, রাষ্ট্র যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে রেখে আছে, এটা বিএনপি এখন প্রাথমিকভাবে জনসমর্থন, এখন মানুষের সেই ধরনের কোনো, যেমন বিএনপি ক্ষমতা এসেছে মাত্র 1 থেকে 1.5 মাস হলো, এখন কোনো আন্দোলন কি বিএনপি দেখেছে? অথচ দেখেন এই কিছুদিন আগেও ডক্টর ইউনূসের ক্ষমতাকালে কি পরিমাণ আন্দোলন সংগ্রাম মানুষের হয়েছে না, রাস্তায় নেমেছে না? বিএনপিকেও এটা ফেস করতে হবে। আসবে মানুষ রাস্তায়, হ্যাঁ, বিএনপি সেটা কিভাবে ফেস করবে? ডক্টর ইউনূসের মতো মানে প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত মিছিল অ্যালাউ করবে, নাকি সেই পুলিশের ব্যারিকেড দিয়ে ছত্রভঙ্গ করে কাঁদানো গ্যাস দিয়ে আওয়ামী লীগের মতো মিছিল ভেঙে দিবে? সেই পরীক্ষা তো বিএনপির এখনও শুরু হয় নাই, সেই শুরু হবে, সেই পরিস্থিতি আসবে। যখনই সেটা আসবে তখন মানুষ তুলনা করবে যে আপনি কি ডক্টর ইউনূসের মতো মানুষকে স্পেস দিচ্ছেন, নাকি শেখ হাসিনার মতো দমন করছেন? আমরা যে ধরেন বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবো, আমরাও তো মূল্যায়ন করে দেখব যে আমরা কি হাসিনার মতোই আমাদের বন্ধু, আমাদের রাজনৈতিক সিনিয়র সতীর্থদের দ্বারা নির্যাতিত হচ্ছি, না তাদের দ্বারা আমরা মানে সাধুবাদ পাচ্ছি? তো এটা আস্তে আস্তে মোহটা, আস্তে আস্তে পরিস্থিতিটা আমরা দেখব। আমরা যদি দেখি যে না বিএনপি ডিফারেন্ট হবে, আমি বিশ্বাস করি বিএনপি কখনো আওয়ামী লীগ হবে না। আপনি হয়তো বলছেন কেন আপনি জোর দিয়ে বিশ্বাস করছেন? কারণ বিএনপি অ্যাজ এ পার্টি হিসেবে একটা মধ্যমপন্থী দল আমি মনে করি, কিন্তু আওয়ামী লীগ মধ্যমপন্থী দল না। আওয়ামী লীগ এক ধরনের মানে একটা বলা যায় যে মতাদর্শিক রাজনীতির জায়গায় আওয়ামী লীগ নিজেকে নিয়ে গেছে, এবং আওয়ামী লীগ বাংলাদেশকে একটা বিভাজনের রাজনীতিতে নিয়ে গেছে। বিএনপি, আমি অবশ্য জিয়াউর রহমান এবং বেগম জিয়ার বিএনপির কথা বলছি, তারেক রহমানের বিএনপি তো আমরা এখন দেখব, এবং তারেক রহমান শুরুতে যেভাবে সবাইকে অ্যাকোমোডেট করছেন, কেউ কেউ বলেছেন এটা তো দেখি আরেক জিয়া, তারেক জিয়া না, এটা আরেক জিয়া। হ্যাঁ, ঠিক আছে, আমরা তো ওনাকে সেভাবে দেখছি, এবং এটা যদি উনি কন্টিনিউ করতে পারেন যে উনি সবাইকে স্পেস দিবেন, সবার সাথে করবেন, উনি বিরোধী দলের নেতার সাথে মিটিং করছেন, আমরা ওনার কাছে সময় চেয়েছি, উনি আমাদের সাথে সময় দিয়েছেন, কথা বলেছেন, এইটা যদি বিএনপি কন্টিনিউ করতে পারে, আমি তো মনে করি বিএনপির অন্তত 10 বছর ক্ষমতায় থাকা দরকার। আমরা যে বলেছি যে একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, তারেক রহমান যদি বাংলাদেশকে আওয়ামী লীগের ওই এককেন্দ্রিক বিভেদের রাজনীতি থেকে সরিয়ে এনে তিনি যদি একটা গঠনতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রটাকে চালাতে পারেন, অর্থনৈতিক সংকট দূরীকরণে সকলের সহযোগিতা নেন, তাহলে আমি মনে করি বিএনপিকে 10 বছর একটা সুযোগ দেওয়া দরকার। বাংলাদেশটা ঘুরে দাঁড়ানোর, তার পিতা যেভাবে ঘুরে দাঁড় করিয়েছিলেন, তার মাতা যেভাবে একটা মধ্যমপন্থী রাজনীতির সূচনা করেছিলেন, সেই জায়গাটা নিতে পারেন, সেই সুযোগটা বিএনপিকে দেওয়া উচিত। কিন্তু সেটা নির্ভর করবে তাদের পলিসির উপরে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে, ছোট ছোট কয়েকটি প্রশ্নের ছোট উত্তরে চাই। জোট সাফল্য না ব্যর্থতা? আমাদের জোট, আপনাদের জোট? আমি এক ধরনের সাফল্যই দেখব, কারণ সাফল্যই দেখব যে জামাত এবারে প্রথমবারের মতো তারা বিরোধী দলে যেতে পেরেছে, এটা জামাতের দৃষ্টিকোণ থেকে সফল। আমাদের জায়গা থেকে হয়তো আমরা পার্লামেন্টে জিততে পারি নাই, এটা একটা ব্যর্থতার জায়গা হবে, কিন্তু আমি মনে করি উপলব্ধির জায়গা থেকে আমাদের অর্জনটা অনেক বড়। যদি আপার কক্ষ হয় তাহলে নিশ্চয়ই আবার আপনাদের যাওয়ার সুযোগ তৈরি হবে। এই নির্বাচন ফেয়ার না ম্যানেজড? এই দেখেন, আমি প্রথমেই বলেছিলাম নির্বাচন, অনেকে যখন বলেছিল যে নির্বাচন হবে না, আমি বলেছি নির্বাচন হবে, কিন্তু নির্বাচন পরিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হবে না। এই নির্বাচনটা অতীতের আওয়ামী লীগের নির্বাচনের চাইতে বেটার নির্বাচন হয়েছে, অনেক বেটার নির্বাচন হয়েছে, কিন্তু আপনি যদি 91, 2001 নির্বাচনের সাথে তুলনা করেন তাহলে ওগুলোর চাইতে কিছুটা খারাপ হয়েছে। মানে নির্বাচনের সাধারণ যে একটা ম্যানিপুলেশনের রূপ আছে সেটা কিন্তু ছিল নিম্ন। আপনার নেতৃত্ব, দলের মধ্যে আপনার নেতৃত্ব চ্যালেঞ্জ না স্টেবল? এবার তো চ্যালেঞ্জড, কারণ এবারে সবাই বলছে যে আপনার নেতৃত্ব ত্রুটি হয়েছে, আমরা মাত্র 3টা সিটে ম্যানেজ করতে পেরেছি, আমরা জিততে পারি নাই। নেতৃত্ব মূল্যায়িত হয় সাফল্যের দিক থেকে, সুতরাং সেই জায়গা থেকে আমি বলতে পারেন চ্যালেঞ্জ, আমাকে যথেষ্ট প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। জামায়াত অ্যাসেট না লায়াবিলিটি? মানে
অনেক কিছু হয় কি, প্রত্যেক জিনিসের অ্যাসেট এবং লাইবিলিটি কিন্তু ব্যালেন্স। আপনি যদি অ্যাসেটকে প্রপারলি ইউজ করতে না পারেন তাহলে লাইবিলিটি দাঁড়াবে। জামাতের 71 একটা লাইবিলিটি, এবং জামাত যে রাজনৈতিক দল এবং ইসলামিক দলের এই ডিলেমার মধ্যে আছে, এটা কিন্তু তার জন্য লাইবিলিটি। বাট জামাত যেই মূলধারায় রাজনীতি করতে পারছে, সে যে এক ধরনের কখনো বিএনপির সাথে, কখনো আওয়ামী লীগের সাথে, ইভেন এবার আমি দেখেছি ঐকমত্য কমিশনে জামাত বামপন্থী দলগুলোর সাথেও তারা এক ধরনের ডিসকাশনে যুক্ত হয়েছে। এবং যেমন এবি পার্টিকে কিন্তু জামাত শত্রু মনে করত, তারা কিন্তু আমাদের সাথে জোট করেছে। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করছি জামাতের মধ্যে এই যে একটা প্র্যাগম্যাটিক চিন্তা, এই চিন্তাটা জামাতের জন্য পজিটিভ। যদি সে এইদিকে ধাবিত হয় তাহলে তার জন্য অ্যাসেট হবে, আর যদি সে আবার সেই তার ঘুরপাক খেতে থাকে তার জায়গার মধ্যে 71 প্রসঙ্গে, তার ওই এক্সক্লুসিভ পলিটিক্সের মধ্যে, তাহলে এটা কিন্তু আবার তার লাইবিলিটিস বাড়াবে। কারণ জামাতের ইতিহাসে আছে, জামাত কখনো কখনো 18 সিটে জিতেছে, আবার পরে 2 সিটে 3 সিটে চলে গেছে। এবারে যে সে জোটগতভাবে প্রায় 70 সিটের মতো পেয়েছে, আগামীতে এটা 170 হওয়ার মতো একটা পটেনশিয়ালিটি তার আছে। সেই যদি তার ওই অ্যাসেটটাকে বা তার প্র্যাগম্যাটিজমকে কাজে লাগাতে পারে, তাহলে এটা 170-এ যেতে পারে, আবার নাহলে এটা 30-40-এ চলে আসতে পারে। পরের নির্বাচন একাই না জোটে? আমরা একা নির্বাচনকে প্রেফার করব, অথবা আমরা যে নতুন রাজনৈতিক চিন্তা করছি সেই রাজনৈতিক জোটটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। তারপরও বাস্তবতা তো সবসময় বলা যায় না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। মুজিবুর রহমান মঞ্জু, অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ আপনার মাধ্যমে, আপনার দীপ্ত টেলিভিশন। আমি যেটা জানি দীপ্ত মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাসে খুব পপুলার আপনাদের প্রোগ্রামের কারণে। তো আপনাদের দর্শকদেরকেও আমার প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিট। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আগামী পর্বে আবার অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।